সারা বাংলাদেশের মানুষ আজ দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য প্রস্তুত বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, অতীতে বিভিন্ন সরকার হিন্দু সম্প্রদায়কে কেবল ব্যবহার করেছে, কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটায়নি। কিন্তু এবার হিন্দু সম্প্রদায়ও দাঁড়িপাল্লায় ভোট দিয়ে প্রমাণ করবেন তাদের প্রকৃত উন্নয়ন জামায়াত ইসলামের হাত ধরেই সম্ভব। সাতক্ষীরা তালা উপজেলা জামায়াত ইসলামী শাখার উদ্যোগে অনুষ্ঠিত ছাত্র যুব মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। ন্যায় ও সত্যের পথে পরিচালিত জামায়াত ইসলামের সরকারে কোনো প্রকার অত্যাচার, জুলুম, চাঁদাবাজি কিংবা দখলদারিত্বের স্থান থাকবে না বলেও মন্তব্য করেন গোলাম পরওয়ার। জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, এনসিপি আগামী বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করতে হয় সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চায়, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চায়। জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হওয়ার জন্য রাজনীতি করতে আসেনি এনসিপি। এছাড়া তিনি আরও বলেন, শাপলা প্রতীক পেতে কোনো আইনগত বাধা নেই। নির্বাচন কমিশন এনসিপির সাথে স্বেচ্ছাচারিতা করতে পারে না। হয় শাপলা দিতে হবে, না হলে আইনগত ব্যাখ্যা দিতে হবে। দুপুরে জয়পুরহাট শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জাতীয় নাগরিক পার্টির এনসিপি জেলা উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। যখন আইনগতভাবে শাপলা পেতে এনসিপির কোনো বাধা নেই, তখন নির্বাচন কমিশন যদি কোনো বাধায় তারা ভীত হয়ে বা কোনো কিছুর পিছু টানে আমাদের সাথে এই স্বেচ্ছাচারিতা করে, আমরা মনে করি নির্বাচন কমিশন আগামীর বাংলাদেশে একটা নির্বাচন করার তার যে প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা সেটা হারিয়ে ফেলে। ঠিক সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট অবস্থান, যেহেতু কোনো আইনগত বাধা নেই, এই নির্বাচন কমিশন এনসিপির সাথে এই স্বেচ্ছাচারিতা করতে পারে না। আমাদেরকে তার হয় শাপলা দিতে হবে, না হয় কেন শাপলা দিবে না এই আইনগত ব্যাখ্যা তাকে দিতে হবে। ঠিক। এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের উপর আস্থা রাখা যাচ্ছে না। কমিশনের উচিত নিজের স্বতন্ত্রতা ও নিরপেক্ষতা বজায় রাখা এবং মেরুদণ্ড সোজা রেখে দায়িত্ব পালন করা। দুপুরে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠ সংলগ্ন এনসিপির অস্থায়ী দলীয় কার্যালয় উদ্বোধনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদি, জেলা সমন্বয়ক অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি সহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ। এই নির্বাচন কমিশনের উপরে আমাদের ওই আস্থাটুকু এখন রাখতে পারছি না। আমরা খুব করে চাই একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচন কমিশন তার স্বাতন্ত্র্য বজায় রাখুক, মেরুদণ্ডটা সোজা রাখুক। আমরা মনে করি নির্বাচন কমিশন তার স্বকীয়তা ধরে রাখার মতো গার্ডস শো করতে পারতেছে না, কারো না কারো দ্বারা প্রভাবিত হচ্ছে। এই নির্বাচন কমিশন যদি এই আচরণ এখনই করে, আমরা নির্দ্বিধায় বলতে পারি আগামী নির্বাচনে এই নির্বাচনের উপরে, এই নির্বাচন কমিশনের উপরে এনসিপি কখনোই আস্থা রাখবে না। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামকে একটি ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ সিটি হিসেবে গড়ে তুলতে হলে সাম্প্রদায়িক সম্প্রীতি চেতনাকে লালন করতে হবে। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজের স্টাফ কোয়ার্টার মন্দির প্রাঙ্গণে আয়োজিত শ্রী শ্রী শ্যামা পূজা ঐতিহ্যের 161 বছর যাপন উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডক্টর অজয় দেব এবং সঞ্চালনা করেন সুজন দাস। আলোচিত বাংলাদেশি পর্নো তারকা যুগলকে বান্দরবান শহরের রোয়াংছড়ি বাস টার্মিনাল এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কন্টেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, বান্দরবান শহরের রোয়াংছড়ি বাস টার্মিনাল এলাকায় তারা একটি বাসা ভাড়া নিয়ে থাকত। গতকাল রাতে ঢাকা থেকে সিআইডির একটি দল বান্দরবান এসে আজকে সকালে অভিযান পরিচালনা করে। পরে তাদেরকে গ্রেফতার করে ঢাকা নিয়ে যাওয়া হয়।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মূল হোতা সিফাত ও আবরার সহ ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। কোতোয়ালি মডেল থানা, গোয়েন্দা পুলিশ ও র্যাব নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, রোববার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে দু গ্রুপের সংঘর্ষ হয়। দেশীয় ও আগ্নেয় অস্ত্র নিয়ে দুপক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ৬৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতার করি, যার নাম হচ্ছে মাহিন, যার ছবি আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। তাকে গ্রেফতার করতে সক্ষম হই ইনিশিয়ালি, এবং পরবর্তীতে আমরা যেহেতু কিশোর গ্যাং ব্যাপারটার সাথে জড়িত, কিশোর গ্যাং নির্মূলের জন্য আমাদের কার্যক্রম চলমান থাকে। দিনাজপুরে পার্বতীপুরে খোলাহটি কলেজ কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় নকল সহ নানা অনিয়মের বিষয়ে মাইটিভিতে সংবাদ প্রচারের পর বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এ ঘটনায় গতকাল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবুল্লাহ মাহমুদ স্বাক্ষরিত এক চিঠিতে খোলাহাটি কলেজ কেন্দ্র বাতিল ঘোষণা করা হয়। সেই সাথে ওই কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য নতুন করে পার্বতীপুর সরকারি কলেজে নির্ধারণ করা হয়েছে। আগামী শুক্রবার থেকে নতুন ওই কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ আনোয়ারুল কবির বাদল। চাঁদপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়ে গেছে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান। সকালে চাঁদপুর সদর উপজেলার বাগাদি চৌরাস্তা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের ১ ঘণ্টার প্রচেষ্টা নিয়ন্ত্রণে আসে আগুন। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পুড়ে যায় ৮টি দোকান। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন জানান, সকাল ৮টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ২টি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে পারুল বেগম নামে এক বৃদ্ধাকে হাতুড়ি পেটা করে হত্যা করেছে তার একমাত্র পুত্রবধূ। রবিবার উপজেলা সদরের আসাদনগর মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুত্রবধূ লিলি আক্তারকে আটক করেছে পুলিশ। বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জামিল খান জানান, পারুল আক্তার ও আব্দুল ওয়াহিদ দম্পতির একমাত্র ছেলে বিল্লাল প্রবাসে থাকেন। বাড়িতে তারা দুজন ছাড়াও পুত্রবধূ লিলি আক্তার বসবাস করেন। রবিবার আব্দুল ওয়াহিদ মিয়া কুমিল্লা চিকিৎসার জন্য যায়। খালি বাড়িতে বউ শাশুড়ির মধ্যে কলহ হলে পুত্রবধূ লিলি ঘরে থাকা হাতুড়ি দিয়ে শাশুড়ি পারুলের মাথা ও মুখে এলো পাতারি পিটিয়ে রক্তাক্ত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাৎক্ষণিক তদন্ত শুরু করে। রংপুরের পীরগঞ্জে বৃদ্ধা দাদিকে গলা কেটে হত্যাকারী নাতি অনেককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে বড় মজিদপুর গ্রামের হাকিমউদ্দিন মণ্ডলের বৃদ্ধা স্ত্রী আকলিমা বেগমকে তার নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের হলে পুলিশের বিশেষ অভিযানে বৃদ্ধা আকলিমা হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার ব্যবধানে পুলিশ হত্যাকাণ্ডের মূল হোতা খুনি অনেককে গত রাতে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ আকলিমা হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করেছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের অত্যাচার থেকে মুক্তির জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা। আজ দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, ফতুল্লার মাসদাইর, দেওভোগ রেল স্টেশন, লালপুর, বাবুরাইল, ইসদাইর, চাঁদমারি ও কায়েমপুর সহ অন্তত ৪০টি স্থানে গড়ে উঠেছে মাদকের আখড়া। তাদের অভিযোগ, মাদক বিস্তারের সঙ্গে বাড়ছে চুরি, ছিনতাই, খুন, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবু বলেন, মাদকের ভয়াবহ পরিস্থিতি থেকে রেহাই পেতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এখন সময়ের দাবি। রংপুরে এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়ার ৪৫% বোনাস, ১০০% চিকিৎসা ভাতা, ১৫০০ টাকা এবং ইফতেদিয়া মাদ্রাসা ১০৮৯টি নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। দুপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফাউন্ডেশন রংপুর জেলা ও মহানগরের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে অংশগ্রহণ করে কয়েক শতাধিক শিক্ষক ও শিক্ষিকা। দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরির মাঠ থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল, যা রংপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় এবং সেখানে জেলা প্রশাসকের নিকট ৭ দফা দাবি সম্মিলিত একটি স্মারকলিপি প্রদান করেন তারা।
চলমান শিক্ষক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ এবং ৮ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চাঁদপুর জেলা শাখা। দুপুরে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিক্ষকরা একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ উদ্দিন কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে ৪৫% বাড়ি ভাড়া সহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সকালে একটি বিক্ষোভ মিছিল শহরের কাউতলি হতে বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে সংগঠনের সভাপতি অধ্যাপক জুনায়েদ হাসানের সভাপতিত্বে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা শাখার উপদেষ্টা আমিনুল ইসলাম, সেক্রেটারি আতিকুর রহমান, সহসভাপতি অধ্যক্ষ খলিলুর রহমান উপস্থিত ছিলেন। সাত দফা দাবিতে জয়পুরহাট সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষকরা। দুপুরে শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান, সহসভাপতি মাওলানা মাহমুদুল ইসলাম ও সেক্রেটারি তাইফুল ইসলাম ফিতা উপস্থিত ছিলেন। রাষ্ট্র নির্বাচনে নবনির্বাচিত প্রতিনিধিরা শহীদ শিক্ষক জোহা স্যারের কবর জিয়ারত করেছেন। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত শহীদ শিক্ষক জোহা স্যারের কবর জিয়ারত করা হয়। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গৌরস্থানে গিয়ে সকল শিক্ষকদের রুহের শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় রাকসুর নবনির্বাচিত ভিপি মুস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাউদ্দিন আম্মার, এজিএস এস.এম. সালমান সাব্বির, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহিদ হাসান জোহা, তথ্য গবেষণা সম্পাদক নাজমুস সাকিব, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদ ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মানিকগঞ্জে বিনামূল্যে কৃষক কৃষানীদের সার বীজ বিতরণ করা হয়েছে। দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার অফিসার্স ক্লাবের সামনে উপজেলার জাগির ও দিঘি ইউনিয়নের ৯,৬২০ জন কৃষক কৃষানীর মাঝে ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং ১ কেজি করে সরিষা বীজ বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা, সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ মেজবাউল সাবেরিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক শাহজাহান সিরাজ ও উপজেলা কৃষি অফিসার মাসুম ভুইয়া সহ অন্যরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার আখড়াবাড়িতে শেষ হলো বাউল সম্রাট ফকির লালন শাহর ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী জাতীয়ভাবে আয়োজিত লালন উৎসব। রাতে আখড়াবাড়ির মূল মঞ্চের আলোচনা সভায় পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক এই লালন উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবিব, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। আলোচনা সভা শেষে মূল মঞ্চে লালন একাডেমির শিল্পী ও দেশ বরেণ্য লালন শিল্পীরা লালন ফকিরের আধ্যাত্মিক গান পরিবেশন করেন। ১৩৫তম তিরোধান উপলক্ষে আমরা এসেছি এখানে, খুব আনন্দিত হই। আবার এখানেও এসে যে এত আনন্দিত পাইলাম, মানে সে বললে বোঝানো যাবে না যে এত আনন্দ হলো। যাবার সময় খুব কষ্টই লাগে, এখান থেকে যাইতে ইচ্ছা করে না, তবুও যাইতে হয় আর কি। সাইজির যে প্রেমের টানে আমরা এখানে আসি, আসার পরে এখানে আসি যেই পর্যন্ত, কিন্তু যাওয়ার বেলা যাবার ইচ্ছা হয় না। তারপর সে ডুবলো, শুরু করি লালনের বাক্য দিয়ে, ডুবে দেখো দেখি মন কি রূপ নিলাম হয়, যারে আকাশ পাতাল খুঁজি এ দেহে সে রয়। লালন একাডেমির এখন সেটা করা দরকার। লালন একাডেমিকে লালনের
আকড়াবাড়ি থেকে বিচ্ছিন্ন করে অন্য একটি জায়গায়, কুষ্টিয়া কিন্তু অনেক জায়গা আছে, অনেক সুন্দর জায়গা আছে, সেই সব জায়গায় স্থানান্তর করে আন্তর্জাতিক একটা প্রতিষ্ঠানের রূপ দেওয়া। পাবনার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসার নামে এক নারী রোগীকে অজ্ঞান করে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে 3 জনকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। রবিবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে শ্লীলতাহানির ঘটনা প্রকাশ হয়ে পড়লে হাসপাতালের ভেতর উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা ও কলেজ শিক্ষার্থীরা হাসপাতালটিতে ভাঙচুর চালায়। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সালাম জানান, পাবনা সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় 3 জনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নোয়াখালী সদর উপজেলা ছাত্র শিবির ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার নেওয়াজপুর ইউনিয়নের কাশেম বাজারে ঘটনাটি ঘটে। এতে অন্তত 40 জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, নেওয়াজপুর কাশেম বাজার জামে মসজিদে ছাত্র শিবিরের কুরআন শিক্ষা কর্মসূচি কেন্দ্র করে এ সংঘর্ষের সূচনা হয়। এক পক্ষ অভিযোগ করেছে, শনিবারের কর্মসূচিতে হামলার প্রতিবাদে রবিবার আসরের নামাজের পর পুনরায় কর্মসূচি দেয় শিবির। এ সময় মসজিদে উপস্থিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। অন্যদিকে বিএনপি নেতাদের দাবি, শিবির কর্মীরা মসজিদের ভেতরে স্লোগান দিয়ে দলীয় কার্যক্রম শুরু করলে তারা বাধা দেন। এতে শিবিরের কর্মীরা হামলা চালায়। ছাত্রদল এবং তাদের সহযোগী যে সংগঠনগুলো ছিল তারা, এবং আমরা এটা দেখেছি খুবই উদ্বিগ্নের বিষয় যে তারা বিভিন্ন জায়গা থেকে যারা টোকাইদেরকে তারা ভাড়া করে নিয়ে গেছে সেখানে, এবং তাদের মাথায় হেলমেট পরা ছিল, যেটা ছাত্রলীগ করতো, হেলমেট পরা ছিল, তাদের হাতে রামদা ছিল, তাদের হাতে কিরিচ ছিল, এগুলো নিয়ে তারা সেখানে হামলা করেছে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর পাটোয়ারি বাড়িতে বসত ঘরে হামলা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় 1 জন মারাত্মক আহত সহ 3 জন আহত হয়েছে। আহত সালমানের মা রওশন আক্তার জানান, পূর্ব শত্রুতার জের ধরে আগেও কয়েক দফায় হামলার পর আবার ইলিয়াস সহ কয়েকজন তার ছেলে সালমানকে পিটিয়ে গুরুতর আহত করে এবং তাদের বাড়িতে 3টি ঘরে হামলা চালিয়ে দরজা জানালা ব্যাপক ভাঙচুর ও লুটতরা চালানো হয়। বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গাইবান্ধার সাদুল্লাপুরে ষাটোর্ধ্ব এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ধাপের হাট ইউনিয়নের আলীনগর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই নারী ছাগল আনতে বাড়ির পাশের মাঠে যান। এ সময় একই গ্রামের আয়ুব আলী তাকে একা পেয়ে পাশের একটি হলুদের জমিতে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর অসুস্থ অবস্থায় স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থা অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার জানার, বৃদ্ধার ছেলে বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন। আলীনগর গ্রামে সাইদা খাতুন নামের 70 বছরের এক বৃদ্ধ মহিলাকে আয়ুব আলী নামে মুন্সিগঞ্জ সদরের মেঘনা নদী থেকে 80 কেজি ইলিশ ও ট্রলার জব্দ করেছে নৌপুলিশ, তবে কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি। সদর উপজেলার চর আবদুল্লাপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহবুবুল আলম জানান, মা ইলিশ সংরক্ষণে সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে নৌপুলিশের টিম অভিযান চালায়। এ সময় ইঞ্জিন চালিত ট্রলার ও ইলিশ জব্দ করতে সক্ষম হন। এ সময় কাউকে আটক করা যায়নি। লক্ষ্মীপুরে ইলিশ প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নেমেছেন কিছু অসাধু জেলে। গতকাল সাজু মোল্লার ঘাট দিয়ে মেঘনা নদীতে অভিযান চালায় রায়পুর উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ডের যৌথ টিম। অভিযান চলাকালে জেলেদের ধাওয়া করলে কয়েকটি মাছ ধরার নৌকা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে 1 লাখ মিটার কারেন্ট জাল ও 70 কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এছাড়া উদ্ধারকৃত কিছু তাজা ইলিশ মাছ নদীতে থাকা অবস্থায় জাল থেকে নদীতে অবমুক্ত করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যমুনা নদীর মেহেরনগর সহ বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে মা ইলিশ আহরণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান। অভিযান চলাকালে প্রায় 10,000 মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রুহুল আমিন বলেছেন, তিস্তা বেষ্টিত রংপুর 1 আসন গঙ্গাচড়ার তরুণ সমাজকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। রবিবার উপজেলার বড়বিল মন্ত্রণা খেলার মাঠে ইউথ 15 এর আয়োজনে মতবিনিময় সভা, ম্যাজিক প্রদর্শনী ও র্যাফেল ড্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু বলেছেন, জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন এবং বেগম খালেদা জিয়া তাদের দুইজনকে মন্ত্রিসভায় বসিয়েছিলেন, অথচ আজ তারা তা অস্বীকার করছে। দুপুর 12টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইমামগঞ্জ বাজার উপজেলা তাঁতি দলে আয়োজিত সংস্কার বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে খলিশাকুন্ডি বাজারে এসে ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন। কর্মসূচিতে দৌলতপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্তত 5,000 নেতাকর্মী অংশ নেয়। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জাতীয় ঐক্য ও সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। চট্টগ্রাম নগরীর আন্দর কিল্লা কদম মোবারক চত্বর এলাকাবাসী ও মুসল্লিদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মহানগর বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেছেন, বিএনপির কোনো নেতাকর্মী যদি কারো জানমালের ক্ষতি করে, কাউকে মিথ্যা মামলা দেয় বা চাঁদাবাজি করে, তাহলে কাউকেই ছাড় দেওয়া হবে না। রবিবার জয়পুরহাটের আক্কেলপুরে তারেক রহমানের 31 বাস্তবায়নে গণমিছিল শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি নেতা এম কেরামত আলী, আক্কেলপুর পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক রায়হান খান ও সাবেক সাংগঠনিক সম্পাদক রকেট সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ ও আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি ও তার দুই ভাই মনিরুজ্জামান ও হাফিজুল্লাহকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী। কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে এ মানববন্ধন ও বিক্ষোভ হয়। মানববন্ধনে গ্রামের শতাধিক নারী, পুরুষ, শিক্ষার্থী ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। শরীয়তপুরের সখীপুর থানার চরভাগা ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সখীপুর থানার বিএনপি যুগ্ম আহ্বায়ক মানিক উদ্দিন বকাউলের নেতৃত্বে 31 দফার লিফলেট বিতরণ করা হয়েছে। শরীয়তপুর জেলা বিএনপি সভাপতি শফিকুর রহমান কেউনের নির্দেশে চরভাগা ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীর সাথে ইউনিয়নের 6 নং ওয়ার্ড গৌরঙ্গ বারস্থ প্রতিটি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করা হয়। এ সময় বাসের চোকদার, শাহলম সরকার, শাহজাহান পেদা, মাসুম করিম হাওলাদার, শাহিন পেদা, বাসা মৃধা, রুস্তম সর্দার, মাহমুদ আলী ব্যাপারী, সেলিম বকাউল, জসিম ব্যাপারী, যুবদল নেতা ইকবাল হোসেন হাওলাদার উপস্থিত ছিলেন। তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমাদের চরভাগা ইউনিয়ন বিএনপির উদ্যোগে 6 নং ওয়ার্ডের লিফলেট বিতরণ। আমরা চরভাগা ইউনিয়নের 6 নং ওয়ার্ডে আজকে প্রতি ঘরে ঘরে কিরণ সাহেবের সালাম পৌঁছেছি। শান্তির পক্ষে, আমরা সহাবস্থানের পক্ষে। আগামীতে আল্লাহর হুম আমরা ধানের শীষে জয়লাভ করব, কিরণ সাহেবকে এমপি বানিয়ে সংসদে পাঠাবো এই আশাবাদ ব্যক্ত করে ইনশাল্লাহ আমরা লিফলেট বিতরণের জন্য গিয়েছি, অনেক সাড়া পেয়েছি। আমাদের বিজয় আমাদের নিশ্চিত ইনশাল্লাহ। আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব এবং কোনো ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করব ইনশাল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরে মতলব উত্তরে আলেম ওলামাদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। গতকাল উপজেলার লুধুয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন মাওলানা শফিকুল ইসলাম। এ সময় উপজেলা ও পৌর বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহে বিশ্ব জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। জেলা পরিসংখ্যান অফিস ও জেলা প্রশাসনের আয়োজনে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, স্থানীয় সরকার উপপরিচালক রথীন্দ্রনাথ রায় সহ অন্যান্য কর্মকর্তা বক্তব্য রাখেন। টাঙ্গাইল কালিহাতী উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল জেলা ইউনিট। রবিবার দুর্গাপুর ইউনিয়নে সমন্বিত বন্যা সহনশীল কর্মসূচি IFRP দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ ও রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়। টাঙ্গাইল জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি সেক্রেটারি জিয়াউল হক শাহিনের সভাপতিত্বে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো। পটুয়াখালী বাউফলের ঐতিহ্যবাহী মৃৎশিল্প পরিদর্শনে আসা শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা হয়েছে। দুপুরে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে বাউফলের মৃৎশিল্প সহ বিভিন্ন উল্লেখযোগ্য স্থান নিয়ে আলোচনা হয়। বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মোশাররফ হোসেন, বাউফল উপজেলা সহকারী কমিশনার ভূমি সোহাগ মিলু ও কৃষি অফিসার মিলন মিয়া। ঝিনাইদহের মহেশপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত কর্মসংস্থান সহায়তা প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় সকালে ধান্যহারিয়া, পোড়াদহ ও গয়েশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রশিক্ষণ হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর হেলেনা আক্তার ও BRDB কর্মকর্তা বাহুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পরিষদের উদ্যোগে শুরু হয়েছে 2 দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। সকালে বিশ্ববিদ্যালয় মেডিকেল ক্যাম্পে শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে বিভিন্ন বিষয় বিশেষজ্ঞ চিকিৎসক, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, মেডিসিন, চর্ম, নারী স্বাস্থ্য ও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকরা শিক্ষার্থীদের সেবা দিচ্ছেন। আয়োজকরা জানান, অংশগ্রহণকারী চিকিৎসকরা সবাই রংপুর মেডিকেল কলেজের শিক্ষক এবং রংপুর অঞ্চলের শীর্ষ চিকিৎসকদের মধ্য থেকে বাছাই করা হয়েছে। 2 দিন ব্যাপী এই ক্যাম্পে ইতিমধ্যে 1000 বেশি শিক্ষার্থী চিকিৎসা সেবা নিয়েছেন। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুরে বাংলাদেশ টেকসই সামাজিক উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র গ্রামীণ কৃষকদের ক্ষমতায়ন বিষয়ক কর্মসূচি ইচ্ছেতের আওতায় নলেজ শেয়ারিং ও লিঙ্কেজ বিল্ডিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। সকালে রামধুনী বাড়ি ক্লাবে মানব মুক্তি সংস্থার আয়োজনে ও LRD-র সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর নাজমুল হক এবং উপসহকারী কৃষি কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক। পরবর্তীতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অবৈধ বালু উত্তোলনে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। নদী ভাঙনে বিলীন হচ্ছে বাড়িঘর ও ফসলি জমি। এ নিয়ে রাঙ্গুনিয়ায় সচেতন ছাত্র সমাজ ও সাধারণ মানুষের আয়োজনে মতবিনিময় সভা হয়েছে। সভায় শিক্ষার্থী, রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠন ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহে 7 দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরা। সকালে সড়ক বিভাগের সামনে শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 1 ঘণ্টা ব্যাপী চলা এই কর্মসূচিতে জেলা শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক টোকন জোয়ারদার, সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সিন্ডিকেট দূরীকরণের মাধ্যমে কৃষকদের মাঝে সার সরবরাহ নিশ্চিতকরণ ও সার সংকট নিরসনে বিশেষ বরাদ্দের দাবিতে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি NCP। দুপুরে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিমের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি ঠাকুরগাঁও জেলা কমিটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমনের হাতে স্মারকলিপিটি প্রদান করেন দলটির নেতাকর্মীরা। আমরা দেখতে পাই নির্দিষ্ট মৌসুম এখানকার
সবার জন্য মানসম্মত পরিসংখ্যান এর প্রতিপাদ্যে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীবের নেতৃত্বে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ তানজিব হাসান ভুইয়া সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। রাজশাহীতে উদযাপিত হয়েছে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস 2025। সকাল 10টায় বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিভাগীয় কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব খন্দকার আজিম আহমেদ NDC। সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, পরিসংখ্যানবিদ এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।